দেখুন, আমরা প্রথমে যখন গেছিলাম উনি প্রথম অস্বীকার করছিলেন যে এগুলো আমার উচ্চাধিক কর্মকর্তা যারা আছে অর্থাৎ ডিএমই বা এই ধরনের সার্ভিস কমিশনে আরও যারা আছে এমএমইতে তাদের কাছে উনি ডিরেক্ট ফরওয়ার্ড করছিলেন। কিন্তু আমরা বলতে চাইলাম ওনাকে যে আপনি এই আধিকারিক আছেন, যে আমাদের মূল দায়িত্ব এখন বর্তমানে আপনাকে ধরবো, আপনি নবান্নে পাঠাবেন কি ডিএমইকে পাঠাবেন সেটা আমাদের দেখা কর্তব্য নয়, সো আপনাকে রিসিভ করতে হবে। তো প্রথমে উনি অস্বীকার করছিলেন, অনেক কথাবার্তার পরে আলোচনা সাপেক্ষে উনি রিসিভ করতে সম্মতি হয়েছেন এবং রিসিভ করেছেন। রিসিভ করে উনি বলেছেন যে আমি আমার মতো করে ফরওয়ার্ড করবো, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যেভাবে করতে উনি হয়তো সেভাবে করবেন না, ওনার যে প্রসিডিওর আছে সেভাবে করবে। আপাতত মস্তকে উনি আমাদের দাবিগুলো স্বীকৃতি দিয়েছে এবং বলেছে দাবিগুলো একটু বলো। এবং আমাদের দাবি ছিল যে পর্ষদের অফিসিয়াল ল্যান্ডলাইন নাম্বার চালু করা, যেটা ইতিমধ্যে জাস্ট নাও এখনই হয়েছে। দ্বিতীয় দাবি ছিল মাদ্রাসা দপ্তরের অধীনে যে 497টি এমএসসি এবং এসএসকে সমান মাদ্রাসা শিক্ষা পর্ষদের রিকগনাইজেশন বা মাদ্রাসা শিক্ষা পর্ষদের কলেবার বৃদ্ধি করতে হবে, মানে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। সমস্ত মাদ্রাসা শূন্যপদ শিক্ষাকর্মী এবং অশিক্ষাকর্মী যেগুলো আছে শূন্যপদ সবগুলো বহাল করতে হবে এবং তাদের নিয়োগ দিতে হবে। ডিএলআইটি ঘোষণা অনুযায়ী 680টি মাদ্রাসা অনুমোদন দিতে হবে। আমাদের 5 নম্বর দাবি ছিল সমস্ত অনুমোদনপ্রাপ্ত আনএডেড মাদ্রাসাগুলি এডেড করতে হবে এবং 6 নম্বর দাবি ছিল সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে প্রথম থেকে, একদম প্রথম সারি থেকে আমরা যেটা শুরু করি এবং প্রাথমিক থেকে সেটা চালু করতে হবে। এবং 7 নম্বর আমাদের দাবি ছিল সমস্ত মডেল মাদ্রাসাগুলিকে পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং সার্বিক দিক থেকে হোস্টেল থেকে শুরু করে তার যে পড়াশোনার জন্য যে একটা সুন্দর পরিবেশ প্রয়োজন হয় এই পরিবেশটা গঠন করতে হবে, যেটা এখন বর্তমানে মাদ্রাসাগুলিতে নেই। আমাদের মূল দাবি এইগুলোই ছিল। তার সাথে আরও বিশেষ কিছু আলোচনা হলো, যেমন মাদ্রাসা তিনি সর্বাধিক কর্তৃপক্ষ আছেন। আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম বা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী সর্বসময় আমাদের মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি বা এই ধরনের আখ্যায়িত করছে, কিন্তু আমরা তো প্রতিবাদে নামতে পারি না, যেহেতু আমাদের আধিকারিক আছে, আমাদের গার্জেন আছে। তো আমরা আমাদের গার্জেনকে জানালাম এবং উনি বলেছেন যে আমাদের যতটা করা দরকার এর বিরুদ্ধে যে জঙ্গিবাদ বলেছে বা এই ধরনের যেটা স্টেপ নেওয়া দরকার উনি নেবেন। আমরা ডিরেক্ট তার সাথে কথা বলবো না, কারণ উনি আমাদের আধিকারিক আছেন, ওনাকে আমরা জানালাম, এটা উনি দেখবেন বলেছেন। আচ্ছা, তোমরা মাদ্রাসা উন্নতি কল্পের জন্য তোমরা আন্দোলন করছো, কিন্তু দেশে একটা বিল পাস হয়েছে অকাপ বিল, তোমরা জানো, যেখানে মাদ্রাসা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তো সেই বিষয়ে কী পদক্ষেপ? এখন আজকে আমি একটা ক্লিয়ার কথা বলে দিই, রক্ত দিব জীবন দিব তাও যে আচ্ছা অকাপ কালা কানুন আইন আমরা প্রণয়ন করতে দিব, ঠিক কিনা ভাই? ঠিক আছে। তো কেন্দ্র সরকার তার শক্তি মতো সে যেভাবে হোক বিলটা পাস করিয়ে নিয়েছে, কিন্তু আমাদের দেহে যতদিন রক্তে আছে মুসলিমরা সজাগ আছে, রাজপথেরা চেনে, সংবিধান জেনে যে অসাংবিধানিক বিল পাস করেছে এই সংবিধান রক্ষার্থে, সংবিধান ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছে এই সংবিধানের স্বার্থে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে, সমাজের শৃঙ্খলা বুঝিয়ে রাখতে এই যে কালা কানুন আইন বিল আনতে চাইছে, এই বিলের প্রতিবাদ আমরা আগেও করেছি, এখনও করছি, সামনেও করব। দরকার হলে আমরা রাজপথ মাসের পর মাস, বছরের পর বছর দখল করে রাখবো, এমনকি দরকার হলে আমরা পার্লামেন্ট পর্যন্ত যাব, পার্লামেন্টে গিয়ে আমরা ধর্ণা দিব। আমাদের এই বিল যত সময় না উইথড্র করবে তত সময় আমাদের এই লড়াই চলবে। এই অকাপ বিল বাতিলের জন্য কি তোমরা কোনো ডেপুটেশন বা রাজ্য সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে কোনো বার্তা করে পৌঁছাবে? দেখুন, প্রত্যেকটি হচ্ছে আমার বাপদাদার সম্পত্তি, কেন্দ্র সরকার সেটা তাদের সংখ্যাগরিষ্ঠতা জোরে কেড়ে নিতে চাইছে। কিন্তু এই বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস 17 দিন পরিশ্রম করে ভারতের সংবিধান তৈরি করেছে, সেই বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বিরোধী কোনো আইন, কোনো কার্যকলাপ আমরা মেনে নেব না। তার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দৃষ্টিবদ্ধ হয়ে নন মুসলিম অন্যান্য সম্প্রদায়ের ধর্মনিরপেক্ষ মানুষদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো। যতদিন দেশে রক্ত আছে, আমার ভাই যেটা বললো, শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত আমরা আমাদের ওয়াকআপ বাঁচানোর স্বার্থে আমরা লড়াই করব এবং আপনাদের মাধ্যমে আমরা অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকেও বার্তা দেবো। আজ আমাদের ওয়াকআপ সম্পত্তি কেড়ে নিচ্ছে, আপনারা ঘরে বসে থাকবেন না। আজ যদি আপনারা ঘরে চুপচাপ বসে থাকেন, হয়তো আগামী দিনে আপনাদের দৈবত্ব সম্পত্তি, হয়তো আগামী দিনে আপনাদের বন দপ্তরের সম্পত্তি এই কেন্দ্র সরকার কেড়ে নিতে পারে। তাই আপনাদেরকে আমরা হাম্বেল রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আসুন আপনার প্রতিবেশী মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ান এবং তাদের ওয়াকআপ বাঁচানোর স্বার্থে আপনারা আপনাদের কোন কোন চারজন গেছিলেন নামগুলো আর ডেজিগনেশন? আমি গেছিলাম শেখ সাবির রহমান, সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহসভাপতি সৌম্যজিৎ দাস ছিল এবং আমাদের আলিয়া ইউনিভার্সিটির সভাপতি আব্দুল আলী এবং ইসলাম আলিয়া ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক।